আমার প্রাণাধিক প্রিয় আমার প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা, তোমরা একটু নীরবে থাকো। এখানে অধীর আগ্রহে তোমাদের মাতা পিতা, যারা আমার সম্মানিত অভিভাবক, তোমাদের পরিবারের অনেক এসেছেন এখানে আমাকে দেখার জন্য, একমাত্র আমাকেই দেখার জন্য, আমার কথা শোনার জন্য। আজও তোমরা একটু নীরব থাকো। আমি আর আসতে পারবো কিনা, আমি অসুস্থ, আমি 1 মাস ধরে অসুস্থ। আমি এসেছি তোমাদেরকে একবার দেখার জন্য, তোমাদের মা বাবাকে আমি এক নজর দেখার জন্য। আমি আমার প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আমি বলেছি যে আমি এক নজর তাদেরকে দেখতে চাই। আর আমার এই অনুরোধের সাড়া দিয়ে তারা এখানে এসেছেন, আর সারাদিন এখানে বসে আছেন, না খেয়ে এখানে বসে আছেন আমার কথা শোনার জন্য। তোমরা এখন নীরব থাকো। আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন, সভাপতির আসনকে যিনি অলঙ্কিত করেছেন, সভাপতির আসনকে যিনি সম্মানিত করেছেন, আহমদপুরকে যিনি সম্মানিত করেছেন, এই এলাকার আজকের যে অনুষ্ঠানকে যিনি অত্যন্ত মহিমান্বিত করেছেন, এমন পরিবারের সন্তান, যে পরিবারে পাকিস্তান সরকারের সংসদ সদস্য ছিলেন, যে পরিবারে বাংলাদেশ সরকারের সংসদ সদস্য ছিলেন, যে পরিবারে সচিব ছিলেন, বাংলাদেশ সরকারের সচিব ছিলেন, যে পরিবারে সিলেট শহরের বড় বড় মসজিদের মুসল্লি একজনই ছিলেন, বড় বড় মসজিদের মুসল্লি এই পরিবার, যে পরিবারে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি ছিলেন, যে পরিবারে বাংলাদেশ ডাক করে মহাপরিচালক ছিলেন, সেই ঐতিহ্যবাহী পরিবার পিল্লাবাড়ির সন্তান, অন্ধকার বা পরিবারের সদস্য জনাব মাহবুব হোসেন। যার আমরা মাহবুব হোসেন সম্পর্কে আমি জানতাম না, উনি আমাদের রিসুফ ভাই। আমি অভিনন্দন জানাই এখানে মঞ্চে যারা উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, আমি অভিনন্দন জানাই আমার এই স্কুলের শিক্ষকদেরকে, আমি অভিনন্দন জানাই আমার ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দকে, আমি অভিনন্দন জানাই সাংবাদিকবৃন্দ যারা আজকে অধীর আগ্রহে এখানে বসে আছেন আমার কথা শোনার জন্য। আমি সাংবাদিকবৃন্দকে আমি অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই এই স্কুলের শিক্ষকবৃন্দকে, আমি অভিনন্দন জানাই প্রবাসে যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমার বর্তমান স্কুলের প্রতিষ্ঠাতা আমি শিক্ষার্থীকে যারা আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমাকে আমার অসুস্থতা দূর করে দিয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আপনারা, আমি আর বলার কিছু রয়ে নাই, সব বলে ফেলেছে আমার শিক্ষার্থীরা। আমি জানি না, আমি হয়তো আজকে বুঝতে পেরেছি যে আমি মনে হয় আমার শিক্ষকতা কিছুটা সফল হয়েছে, কিছুটা সফল হয়েছে। আমি আগে জানতাম না যে আমি কতটুকু করেছি। আমি বুঝতে পারলাম যে হয়তো আমি কিছুটা বোধহয়, আমি সামান্য কিছুটা মনে করে অবদান রাখতে পেরেছি। এটা আমার গৌরবের বিষয় নয়, এটা আপনাদের দোয়ার কারণে আপনারা আপনাদের ছেলেমেয়ে আমার কাছে দিয়েছেন এবং আপনারা দোয়া করেছেন যে স্যার আমাদের বাচ্চাদেরকে আপনি মানুষ করে গড়ে তোলেন। এই যে দোয়া করেছেন, এই দোয়ার বদৌলতে হয়তো আমি আমার যোগ্যতা এমন নাই, এই দোয়ার বদৌলতে হয়তো আমি আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে আমি কিছুটা মনে হয় অবদান রাখতে পেরেছি। আজকের এই সবার আপনাদের
আপনাদের সবাই আপনাদের বক্তব্য আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি মনে করি হয়তো কিছুটা আমি মনে হয় আপনাদের উপকার করি। আমি 1992 সালের শেষ থেকে আমি স্কুলে আসি। এই স্কুলে আমি যখন আসলাম, একজন হিন্দু বাবু বৃদ্ধ বয়স্ক, উনি রিটায়ার দেওয়ার মতো বয়স, উনি এত বৃদ্ধ, উনি আমি আসার পরে বললেন যে স্যার আমি তো রিটায়ার্ডে চলে যাব। আমি বললাম আপনি তাকে আপনি ভয় পাবেন না, আমি এখানে আসি। আমি তাকে আপনি যেহেতু আপনি যদি রিটায়ার্ডে চলে যান আপনার সংসার চলবে না, আপনার এতটা বাচ্চা কাচ্চা, এটা তো চাকরি বাকরি দেয়, আপনি থাকেন আহমদপুরের মানুষ আপনাকে সম্মান দেবে, আপনাকে কিছু বলবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র এই যে অভিভাবক যারা আছেন তারা জন্ম দিয়েছেন এমন মেধাবী কিছু বাচ্চা, এই অবদান তাদের, এমন মেধাবী কিছু বাচ্চা যে বাচ্চাদেরকে আমি একটা দল হিসাবে, এই যে মেধাবী বাচ্চাদেরকে একটি দল হিসাবে আমি গঠন করে আমি তাদেরকে বললাম বাবা তোমরা আমার বাচ্চাদেরকে এই জিনিসটা শেখাও, এই জিনিসটা আমার শিক্ষার্থীদেরকে তোমরা শেখাও। আমি তদারকি করবো তোমরা কিভাবে শেখাইতেছ। আলহামদুলিল্লাহ তারা এমন ভাবে শেখাইতে শুরু করলো, আমি তো আছি, তারা এমন ভাবে শেখাইতে শুরু করলো, আমার বাচ্চা কাচ্চাদের শেখার অনেক কিছু হয়ে গেল। এইভাবে বছরের পর বছর আমি তাদেরকে নিয়ে চালিয়েছি। মরহুম আনোয়ার ভাই ছেলের রাসেল, তার হাতের লেখা খুবই সুন্দর। মরহুম আনোয়ার ভাই ছেলের রুবেল, তার হাতের লেখা খুবই সুন্দর। মাখন ভাই মেয়ে রেখা, তার হাতের লেখা খুবই সুন্দর। তাদেরকে আমি বলতাম কিন্তু আমার অফিসিয়াল কাজরা এইভাবে তোমরা খাতাপত্র কাজ করো, আমি এই সময় দিতে পারবো না, আমি তো ক্লাস করাতে হবে। তারাও আলহামদুলিল্লাহ আমার কথা শুনে, তারাও স্কুলে আসতো, খাতাপত্র মেনটেন করতো, যার কারণে আমি খাতা নিয়ে বসে থাকার দরকার লাগতো না। আমি আমার বাচ্চাদেরকে পড়ানোর কাজে আমি শুরু চালিয়ে যেতাম। তো যাই হোক, আমাকে এই স্কুলে আনার পিছনে একটা ইতিহাস আছে, আপনারা জানবেন হয়তো, আর কোনোদিন আমার মুখ থেকে আর প্রকাশ হবে না। আমি যখন 92 সালে আমি যখন মধুপুরা স্কুলে ছিলাম, তখন আমার মরহুম সিরাজ ভাই বললেন যে আপনি তো প্রগতি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, এখানে যদি আপনি আহমদপুর স্কুলে আসেন, আহমদপুর প্রাইমারি স্কুলের বাচ্চা কাচ্চারা যদি একটা ভালো রেজাল্ট করে, তাহলে আমি আমার হাই স্কুলের একটা সুনাম হবে। সুতরাং উনি শাহ আলম সাহেবের সাথে আলাপ করলেন, শাহ আলম সাহেব সম্মতি দিলেন যে ঠিক আছে আমরা মতিন সাহেবকে আহমদপুর দিয়া দিই। এখানে বদিকুনার যদি কিছু বাচ্চারা যদি ভালো রেজাল্ট করে, আহমদপুরের যদি কিছু বাচ্চারা ভালো রেজাল্ট করে, তাহলে আমাদের হাই স্কুলে একটা ভালো রেজাল্ট হবে। এই জন্য তারা সংগ্রহ করলেন আমার আহাদ ভাইকে। তখন বদলিটা একটা কঠিন ছিল, আমি আহমদপুর আসাটা আমার জন্য কঠিন ছিল। তখন তারা গেলেন মরহুম শ্রদ্ধেয় খন্দকার আব্দুল মালিক সাহেবের কাছে, তিনি তখন বাংলাদেশ সরকারের এমপি ছিলেন। তখন তিনি ওনার কাছে যাওয়ার পর তারা গেলেন, উনি বললেন জেলা শিক্ষা অফিসারকে যে মতিন সাহেবকে আমার গ্রামের স্কুলে পোস্টিং দেবেন। জেলা শিক্ষা অফিসার সাথে সাথে দেরি না করে উনি আইন কানুন সম্পূর্ণ ভঙ্গ করে, আমি আসার কোনো আইন এখানে ছিল না, যে আইনের সিস্টেম ছিল, উনি সব আইন কানুন ভঙ্গ করে সব তুলে আমাদেরকে আহমদপুর স্কুলে। তো আল্লাহর হুকুম আমি আহমদপুর আসতাম, আমি কিছুটা আপনাদের প্রতি আমি আপনাদের বাচ্চাদের প্রতি অবদান রাখতাম। এটা আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা, এটা কিন্তু আল্লাহর ইচ্ছা হয়েছে। আমি আসলাম আহমদপুর স্কুলে, এখানে কিছু বাচ্চা কাচ্চা, আমি বদিকুনা স্কুলে যখন ছিলাম, আহমদপুরের কিছু বাচ্চা কাচ্চা বদিকুনা প্রাইমারি স্কুলে পড়তো, কিছু খেলিবাজারও পড়তো। আমি আসার পর তারা সবাই চলে এসছে আহমদপুর স্কুলে। ইভেন পুরান তেত্রির অনেক বাচ্চা কাচ্চাও আহমদপুর স্কুলে এসেছে। যুগিটিলার বাচ্চা কাচ্চা যারা খেলিবাজার স্কুলে পড়তো তারাও আহমদপুর স্কুলে এসেছে। তেতলির অনেক বাচ্চা কাচ্চাও আহমদপুর স্কুলে এসেছে। আহমদপুর স্কুলের বাচ্চা কাচ্চা প্রচুর হয়ে গেছে। আস্তে আস্তে বিদ্যালয়ের শিক্ষক বাড়লো। যাই হোক, আমি আমার শিক্ষক
যারা এখনো আছেন, আমার সহকর্মী শিক্ষকরা এখনো আছেন, কেবল আমার বদলা আমার শিক্ষিত ভাই এসেছেন। আমি তাদেরকে নিয়ে, এই যে আমার শিক্ষক যারা আছেন তাদেরকে নিয়ে আমি স্কুলটা হয়তো আপনাদের চাহিদা মতো আমি পালন করতে পারি নাই, আমি চালাইতে পারি নাই। আমি আপনাদের চাহিদা মতো আমি চেষ্টা করেছি স্কুলটাকে যতটুকু সম্ভব সুন্দরভাবে চালানো যায়। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি, তারাও তাদের পক্ষ থেকে চেষ্টা করেছে। যাই হোক, হয়তো আপনারা আরো একটু ভালো কিছু করলে হয়তো একটা ভালো পারফরমেন্স আপনারা পাইতেন। যাই হোক যা করেছি, যতটুকু আবার শিক্ষকরাও তারা যতটুকু পার্সেল করেছেন, আমিও যা করেছি, আমি আপনারা যদি আমাদের শিক্ষকতা শুধু ভুল বাঁধতে পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাদেরকে মাপ দিয়ে দিবেন। আমার বদলা একজন স্যার এসেছেন, প্রধান শিক্ষক, উনি তো মাটির মানুষ। এক কথা, আমি এখানে রাগসুখ করতাম, বাচ্চারা স্কুলে না আসলে মা নিয়ে আসলেন, তখন আমি রাগসুখ করতাম, কেন আপনার বাচ্চা তো আপনি বললেন অসুস্থ, কিন্তু আমি পাশের আপনার লাগাবারের বাচ্চা বলতেছে সে খেলাধুলা করতেছে, তখন আমি ওনাকে বলতাম, না আপনি সঠিক বলেন নাই, আপনার বাচ্চা অসুস্থ বলেন না, এই সঠিক না, সে তো খেলাধুলা করেছে। এইভাবে আমি রাগসুখ অনেক ব্যবহার করতাম। যাই হোক, তারা যদি আমার দুঃখ থাকতো তাহলে আজকে তারা এখানে উপস্থিত হতেন না। তারা আমার উপর দুঃখিত নয়, তারা বুঝতে পেরেছেন আমাদের বাচ্চা কাচ্চার জন্য আমাদের স্যার এই সমস্ত করেছেন। আজকের উপস্থিতিটা প্রমাণ দেন। কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সবকিছু আমার ছাত্রছাত্রীরা বলে ফেলেছে, প্রবাস থেকে বলে ফেলেছে, আমার সম্বন্ধে যা কিছু বলার এখানেও সবাই, এখানে অভিভাবক যারা তারাও বলে ফেলেছে। আমি আর তেমন কিছু বলতে চাই না, তবে আমি উপদেশমূলক দুটা কথা আমি বলতে চাই। আমি উপদেশমূলক, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। একটা ম্যানেজিং কমিটি 11 সদস্য, 10 জন 11 12 জন সদস্য, আপনারা খেয়াল করেন, মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করেন। 10 জন থেকে 11 জনের বেশি ম্যানেজিং কমিটির সদস্য ভাই, তার মধ্যে এমপি সাহেবের মনোনীত 2 জন, খেয়াল করেন। হাই স্কুলের টিচার 1 জন, কয়জন হলো? 3 জন। মেম্বার সাহেব 1 জন, কয়জন হলো? 4 জন। প্রাইমারি স্কুলের টিচার 2 জন, কয়জন হলো? 6 জন। বাকি রইলে কয়জন? 5 জন। বলেন তো 5 জন অভিভাবক দ্বারা, 5 জন অভিভাবক দিয়া কি একটা স্কুল চলে? বলেন, আমি বুঝাইতে পারছি কি পারছি না? মেম্বার সাহেব কয়েকটা মিটিং করে এসে বলতেন, ভাই কোথায় দস্তখত, আমি তো মিটিংয়ে আসতে পারি না, আমি দস্তখত দিয়ে যাই। মেম্বার সাহেবের বিরুদ্ধে তো আর মেম্বার সাহেব তো আমাদের গ্রামেরই না, উনি বাচ্চাদের শব্দ কি বুঝবেন? হাই স্কুলের টিচাররা বলেন, ভাই আমি কতদিন আসি নাই, আমি দস্তখতটা, আমি কতটা মিটিং আর দস্তখতটা দিয়ে যাই। এমপি সাহেবের প্রতিনিধিতে যারা 2 জন, তারা স্কুলের ছাত্র অভিভাবক হইলে হইতে পারেন, নাও হইতে পারেন, এরা সাধারণত দলীয় মানুষ থাকেন, সুতরাং 5 জন অভিভাবক, 5 জন দিয়ে একটা স্কুল চলে না। তখন আমি কি করতাম জানেন? আপনারা হয়তো জানেন, আমি সারা গ্রামে যারা শিক্ষার প্রতি দরদ আছে, যাদের শিক্ষার প্রতি দরদ আছে, আমার এই 5 জন নয়, আমি 20 জন 22 জন 30 জন আমি ছাত্র পাঠিয়ে দিতাম, এই যাও তোমরা অমুককে দিয়ে আসো, তোমরা বসে থাকো, তোমরা উনি স্কুলের মিটিংটা না আসার আগ পর্যন্ত তোমরা বসে থাকো, তোমরা তাদেরকে তোমরা নিয়ে স্কুলে আসো। তারা বসে থাকতো, তারা নিয়ে আসতো, ওনারা লজ্জা চলে আসতেন। সে হোক সারাদিন টার্মিনালে থাকেন, ঘুমাইবার সময় নাই, তারপরে চলে আসতেন। তো স্কুলটা তখন স্কুলের অভাব অনটন তারা বলতেন, সমস্যা বলতেন, সমাধান হতো। তো আমি কিছু বিষয় আমি আমার খানে যাই, যে এখানে ম্যানেজিং কমিটি নিয়ে একটু মনোমালিন্যর সৃষ্টি হয়। মনোমালিন্যর সৃষ্টি করে, এখানে তো কমিটির সদস্য সবাই, কি বলে না, সবাই তো সদস্য। কিসের জন্য? যারা স্কুলে আসবেন তাদেরকেও কথা বলার অধিকার আছে। তাই এখানে ম্যানেজিং কমিটি নিয়ে কোন ধরনের জন্য আমি আগামীতে আমার অনুরোধ রইল, আমার বাচ্চা কাচ্চা এখন অভিভাবক,
আমার ছাত্রছাত্রী তাদের বাচ্চা কাচ্চা এই স্কুলে পড়ে, আমার ছাত্রছাত্রী এখন অভিভাবক, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই স্কুলে করতে হবে। তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই স্কুলে করতে হবে। তারা যেন আমার কাছে গিয়া যেন না বলে স্যার আমরা তো স্কুল নিয়ে আমরা এই সমস্যা আছি, তারা যেন আমার কাছে গিয়ে না বলে। কারণ তারা যদি এ কথা বলে আমি মনে কষ্ট পাই। যদিও আমি কিছু করার আমার অধিকার নাই, আমি যেহেতু স্কুল থেকে চলে গেছি। আমি এই অনুরোধ, আমি আহ্বান জানাবো, আমি হেড স্যারকে অনুরোধ করবো, আপনি কমিটির সদস্য ছাড়া এই যে আমার একজন আছেন, উনি যদি স্কুলে আসেন, এখানে আমার সুপাই আছেন, হয়তো অনেকদিন মিটিংটা আসতে পারবেন না, আরো অনেক এখানে আছেন, আরো এই যে আমার মালিক ভাই আছেন, এই যে ওই ভদ্রলোক আছেন, আরো অনেক এখানে আছেন, সালাউদ্দিন আছেন, আমার যে প্রাক্তন ছাত্রছাত্রীরা অনেক আছে। হেড স্যার, আমি আপনাকে অনুরোধ করবো, আপনি তো মাঠের মানুষ, আপনি এক কথা বললে কোনো জবাব দেন না, আপনি নীরবে আপনি খান করে শুনেন, আপনি জবাব দেন না। আপনি থাকেন আহমদপুর স্কুলে, আমার ছাত্রছাত্রীর অভিভাবক, আপনি মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার ছাত্রছাত্রীর অভিভাবক, আপনাদেরকে, আমার টিচারদেরকে কোনো ধরনের বেয়াদবি তারা করবে না, এরা আমার ছাত্রছাত্রী, তাদের বাচ্চা কাছে এখানে পড়ে। আমি চাই আজকে আমি আপনাদের প্রতি এই আহ্বান আমি জানাইলাম। আমি বলছিলাম তোমরা আমাকে সম্বর্ধনা, আরো বাচ্চারা 2 বার আমাকে দিয়েছে, সিরাজ ভাই ডাক্তার 2 বার দিয়েছে। আমি বললাম আর বাধ্য করে বাবা 2 বার তো দিয়েছে। বলে না স্যার, আপনাকে তো আমরা বলতে পারি না, বিদেশ থেকে বলে আপনাকে আমরা বলতে পারি না। হ্যাঁ, তারা সাহেব ভাই আসার জন্য একটু অপেক্ষা করছিল, যার কারণে বলো স্যার আমরা তো তুমি অসুস্থ হয়ে গেছেন, আমরা তো ওনার অপেক্ষা ছিলাম। যাই হোক উনি তো এখন অসুস্থ হয়ে গেছেন, আমরা আপনাকে সম্বর্ধনা দিতাম। তারপরেও আমি বললাম যে দরকার নাই রে বাবা, তোমরা যে আন্তরিকতা আমার কোনো দেখাইছো, আমি ওইটাই আমার ফেয়ারওয়েল। তারপরেও তারা সম্বর্ধনা দিলে আইমরফুল্লাহ মিলে মুখতসর মতে সংক্ষিপ্ত আকারে তোমরা একটা কিছু করো, কিন্তু তারা যাই হোক, তারা তাদের হয়তো তাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়ে যাক। আমি তাদেরকে আর তেমন আমি জোর দিলাম না, হয়তো তারাকে জোরাজুরি করলে হয়তো তারা আর সংযুক্ত করতে পারতো। যাই হোক, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আমি আর বেশ কিছু সময় কাটাচ্ছি না, আমি আর বক্তব্য তেমন দিচ্ছি না, যেহেতু অনেক কিছু বলে ফেলেছে আমার শিক্ষার্থীরা, অনেক কিছু আপনারা ধৈর্য সহকারে এখানে আছেন, ধৈর্য সহকারে অভিভাবক বসেছেন, ধৈর্য সহকারে ছাত্রছাত্রীরা বসেছেন। আমার 2টা কথা শোনার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে কিছু বলি, আপনারা জানেন আমি সাফরান একটি বাসা করেছিলাম, আমি সেখানে জায়গায় শেষে আমার আত্মীয়জনের স্বজনের সহযোগিতায় আমি শিববাড়ি সিলভার ভিলেজ আবাসিক এলাকা, এখান থেকে রেল লাইনটাকে 5-6টা বাসা পরেই আমার বাসা। আপনারা যাবেন, আমার এই অবসর সময়টা আপনাদেরকে নিয়ে আমি কাটাবো, আমি মাঝে মধ্যে আমি আসবো, কিন্তু আমি এইটাই প্রত্যাশা করি, এই যে অভিভাবক বৃন্দ থাকা অবস্থায়, এই যে আমি তারা যখন ফেয়ারওয়েল তারা দিতেছে, আমি সবসময় বলেছি আমার সহযোদ্ধারা অনেক মারা গেছেন, অনেক দুনিয়া থেকে চলে গেছেন, সিরাজ ভাই চলে গেছেন, মজর ভাই চলে গেছেন, জয়াদুল্লাহ ভাই চলে গেছেন, ডাক্তার আজিজ ভাই চলে গেছেন, অনেক চলে গেছেন, আরো অনেক চলে গেছেন। এদেরকে নিয়ে আমি রাত্রে 12টা-1টা পর্যন্ত মিটিং করেছি, শুক্রবারও আমি মিটিং করেছি। আমি যখন আমার বাচ্চাদের মুখের দিকে তাকাই, তখন আমার এই মনের কষ্টটা ভুলে যাই, আমি ভুলে যাই, তা আমার আর মনে কিন্তু কষ্ট থাকে না। তখন তো তারা যখন মিটিংটা আসার জন্য বলেন, আমি বলি আপনারা যখন আসতে পারবেন আমিও আসতে পারবো, যখন আপনারা থাকবেন আমিও আসবো। সুতরাং আমি আমার সহযোদ্ধারা অনেক দুনিয়াতে চলে গেছেন, এখনো যারা আছেন তাদেরকে আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা বলতেছি, তোমরা এই যে আমার সহযোদ্ধারা যারা এখনো বাঁচিয়ে আছেন, তাদের পরামর্শ নিয়ে তোমরা যা কিছু করো তাদের পরামর্শ নেবে। আমি অক্ষরে তোমরা তাদের পরামর্শ নিয়েছো, আমি বলেছি তোমরা তাদের পরামর্শ ছাড়া কোনো কিছু করিয়ে না। যাই হোক, তারাও পালন করেছে, আমি খবর নিয়েছি, বারবার তারা অভিভাবকদেরকে বলেছেন। যাই হোক, আমি আর বেশ কিছু বলতে চাচ্ছি না। আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব আছেন, যে পরিবার
আমরা আবার চলে আসতেছে ক্ষমতা, এই পরিবারের হাতে আবার ক্ষমতা চলে আসতেছে। আমি বলবো আমার ইসুফ ভাইকে আমি বলবো আমার বিদ্যালয়টা একটা বাউন্ডারির ব্যবস্থা করে দেন। আপনি বলছেন যে এখানে 5 তলা বিল্ডিং এর একটা অনুমোদন হওয়ার পথে, আমি তো খুবই খুশি হয়েছি। আপনাদের স্কুলটা 5 তলা হয়ে যাবে, তখন আমি একটা অসুবিধা হয় পুকুরে মহিলারা আসেন তখন একটা বাউন্ডারি যদি থাকে তাহলে মহিলাদেরকে একটা সুবিধা হয়, স্কুলের টিচারদের একটা সুবিধা হয়। আমি আমার শ্রদ্ধা জনাব ইউসুফ ভাই, যেহেতু ওনার একটা এই নামে তো আমরা অনেকে জানি না ওনার নাম, যাই হোক আমার মাহবুব হোসেন ভাইকে অনুরোধ করবো, যার নাম হলো ইউসুফ ভাই, অনুরোধ করবো এখানে। আচ্ছা যাই হোক, আমার মালিক ভাই বলছেন বাউন্ডারি কাজটা অনুমোদন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা চাই দেখো, আমি বলছি আমার প্রাক্তন ছাত্রদেরকে বলছি, দেখো তোমার আগে যখন আমি এখানে শিক্ষকতা করতাম তখন আমার বয়সী অভিভাবকের বাচ্চারা স্কুলে পড়তো, তাদের মা বাবারা তখন শিক্ষা দীক্ষা খুবই কম ছিল, তাদেরকে পড়ানোর জন্য বাসায় তেমন কেউ ছিল না, মা বাবারা ছিলেন লেখাপড়া কম, কারণ তখন তো লেখাপড়া সুযোগ সুবিধা ছিল না। আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম সেই প্রাইমারি স্কুলের টিচার ছিলেন একজন, উনি হাল চাষ করে আস্তে আস্তে স্কুলের আরেকজন, প্রত্যেক বৈশাখ মাসে কটা পড়ে যেত, যেতে পারে কটা পড়ে যেত, তখন আমরা এই মেরামত করিয়া অভিভাবকরা মেরামত করে দিতেন। এইভাবে অনেক প্রাইমারি স্কুল, বেশিরভাগ প্রাইমারি স্কুল, এই যে পাকিস্তান সরকার একটা পাকিস্তান সরকারের শোষণ এবং তাদের বর্বরোচিত আচরণে আমাদের এই বাংলাদেশটা তদানীন্তন পূর্ব পাকিস্তানটা তারা আমাদেরকে অবশ্যই শিক্ষা দীক্ষা অগ্রসর হতে তারা দিত না, যার কারণে প্রাইমারি স্কুলটা ছিল ভঙ্গুর আর শিক্ষকরাও ছিলেন বেসরকারি। যাই হোক, আমার বয়সে যারা তারা লেখাপড়া সুযোগ সুবিধা পান নাই, আমি এমন এক সময় আমি আহমদপুর স্কুলে এসেছি, যখন এই যে ছাত্রছাত্রীর মা বাবারা শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ যারা বাচ্চারা পড়ে তারা মা বাবা শিক্ষিত না, সবাই শিক্ষিত। আমি চাই আগামীতে আমি হায়াতে থাকতে আমি আরো ভালো পারফরমেন্স, আমি আরো ভালো উন্নতি, আরো অনেক উন্নতি আহমদপুর স্কুলের আমি চাই। আর আমাদের এখানে আলোকিত একটা পরিবার আছে, যে পরিবারকে আমরা যথাযথ সম্মান দেব, যে পরিবারকে আমরা অতীতে আমি দেখেছি এই বাড়ি ছিল এই এলাকার ছায়া স্বরূপ। আমি আগামী তো এই পরিবারটা এই এলাকার ছায়া হিসাবে থাকবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভুল ত্রুটির জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দেখবেন। কয়দিনের বাস্তব বলেন, কয়দিনের বাস্তব যদি আপনাদের দুহা থাকে, আমি একটা সত্য কথা বলি আপনাদেরকে, আমার ব্রেইনের ক্ষয় অনেক বেশি, বয়সের তুলনায় বয়সের লগে হাড্ডির ক্ষয় আছে, বয়সের লগে ব্রেইনের ক্ষয় আছে, আমার বয়সের তুলনায় অনেক বেশি আমার ব্রেইনের ক্ষয়, যার কারণে আমার ঘুম নিদ্রা কম হয়, খুবই কম ঘুম নিদ্রা হয়, ঘুমের ঔষধ আবার বেশি খাওয়া যায় না, অসুবিধা। ডাক্তার আমি দেখা দিলাম নিউরোসার্জনের কাছে, ডাক্তার বললেন বাবা তুমি কি করো, বলে আমি তো প্রাইমারি স্কুলে শিক্ষক, বলে সবসময় সার্ভিসের মধ্যে বুঝো ডাক্তার, বলে জিও স্যার। আমি ফজরের নামাজ দিয়ে আমার স্কুলে পড়তাম, পড়িয়েই আমি বৃত্তির ছাত্রদেরকে পড়াইতাম। আমি সন্ধ্যার সময় বাসা দিতাম বৃত্তির ছাত্রকে বৃত্তি পাওয়ার জন্য। 5-এ ওঠার পরে পৌর পরীক্ষা দেওয়ার পরে আবার রেজাল্ট দেওয়ার পূর্ব পর্যন্ত 15-20 দিন থাকে, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দেওয়ার পূর্ব পর্যন্ত 15-20 দিন থাকে। এই 15-20 দিন আমি ওই পৌরের ছাত্র পরীক্ষা যেদিন শেষ হয় তার বাদর দিন, যেহেতু এরা আমার কাছ থেকে হাই স্কুলে যাইতেছে, আমার কাছে আর থাকতেছে না, ওই 15-20 দিন আরো আমি পড়াইয়া তাদের আবার পরীক্ষা নিতাম। 5-এ ওঠার পর আমার টেনশন বেড়ে যেত যে এরা তো আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমার বাচ্চা কাচ্চারা আমার কাছ থেকে চলে, আমি যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করি। যাই হোক, এটা অনেক কিছু আমার বাচ্চারা বলেছে, আমি আর আপনারা এটার প্রমাণ সাক্ষী, আমি আর বেশ কিছু বলবো না। আমার জন্য দোয়া করবেন, আমার
এখন যার জন্য আপনারা বসে আছেন সেই খন্দকার পরিবারের ভাই জনাব মাহবুব হোসেন ওরফে ইসুফ খন্দকার সাহেব আমাদের উদ্দেশ্যে ওনার উপদেশমূলক বক্তব্য রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
সরকারি প্রাথমিক বিদ্যালয় এম এ মতিন স্যার আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আজকে সম্বর্ধনায় সম্বর্ধিত হয়েছেন এবং এটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবেন। আসলে লং ডিস্টেন্সের মাধ্যমে লং সার্ভিস করেছেন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আসলে এই যে ফ্যামিলি, তাদের সহধর্মী, তাদের যে ফ্যামিলি, টোটাল ফ্যামিলি এখানে রয়েছেন, এই অনুভূতিটা কতটুকু এবং কিরকম লাগছে এগুলা যদি আপনি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এম এ মতিন স্যারের ওয়াইফ। আমি বাসায় প্রকাশ করতে পারবো না আজকের এই দিনটা। আপনাদের কাছে অত্যন্ত স্মরণীয়, আমরা অত্যন্ত আনন্দিত যে সম্মানটুকু পেয়েছেন ওনার প্রাক্তন ছাত্ররা, এলাকায় এই আহমদপুর গ্রামের মানুষ যে সম্মান দিয়েছেন, এরা চিরদিন আমাদের মনে থাকবে। আমার ফ্যামিলি এবং আমি এই আহমদপুর গ্রামের প্রতিটা শিক্ষার্থী এবং অভিভাবক এবং মুরব্বিয়ানের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমাদের অত্যন্ত আনন্দ লাগতেছে, আমরা বাসায় প্রকাশ করতে পারবো না। আমাদের মূল বাড়ি কুলাউড়া, কর্মদা ইউনিয়ন। হ্যাঁ, বর্তমানে আমরা শিববাড়ি এটা বাড়ি করেছি, এখানেই আমরা বসবাস করছি। আমার 3 মেয়ে 1 ছেলে। আমি এখানে প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, তো অনেকদিন পর আসছি। এখানে যত প্রাক্তন ভাইয়ারা, ওনাদের জন্যই হচ্ছে আজকে আসা। তো ওনাদের অনেক ধন্যবাদ, ওনাদের জন্য এতদিন পর আবার আসা হচ্ছে, সবার সাথে দেখা হয়েছে। এবং এই সব কিছুর জন্য আয়োজক যারা আছেন, টিচাররা যারা আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কি কিছু বলার অনুভূতি প্রকাশ করছেন? কিছু বলার অনুভূতি নাই, যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি হয়েছে। এবং যা ধন্যবাদ জানাই এলাকাবাসীদের এবং আমার বাবার প্রাক্তন শিক্ষার্থীদের যারা এই আয়োজন করেছে, এবং এটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এখান